হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। এটা আসলে আমার চ্যানেলে এক্সপ্লেন করা প্রথম রাশিয়ান সিনেমা। মুভিটার নাম হলো 'ইনফিল্ট্রেশন'। এটা ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি স্পেশাল ফোর্সের কোনো একটা মিশনের সিন। তো এখানে আমরা বুঝতে পারি স্পেশাল ফোর্সের এই দল এখন যেখানে রয়েছে তারা সেখানে অত্যন্ত ফায়ার নিচ্ছে এবং সেই ফায়ারের মাঝখানে তারা সামনে আগাচ্ছে এবং শত্রুপক্ষকে কিল করছে। তো এই কিল করার চক্করে শত্রুপক্ষ পালিয়ে যায়, কিন্তু সেইখানে একজন সোলজার গাড়ি নিয়ে এসে থাকে, তার নাম হলো ইভান। সে তখন তার সামনেটা বন্দুকের গুলি ধরে একটা ছেলেকে। তো সে তখন বলে, তোমার সুযোগ থাকলে তুমি করে দেখাও, কিন্তু সেই সময় করতে গিয়ে গুলি বন্ধ হয়ে যায়। তো বুঝতে পারি এটা একটা ড্রিল ছিল, অর্থাৎ এরা স্পেশাল ফোর্স এবং এরা এখানে ড্রিল করতেছে। তো এখানে যে ছেলেটিকে দেখানো হয় এটি হলো ইভানের ছেলে। তো ইভানের ছেলে বলে যে, বাবা অনেক ভালো লেগেছে আমার, আমি আবার এর কাজ করতে চাই। সবাই এই বিষয়ে অনেক খুশি, সবাই খুশি মনে থাকে এবং ইভানকে বলে যে, যাও আজকের কাজটা আমরা ভালো করেছি। তো এই মুহূর্তে এখানে সে একটা মেয়ে নামে, এই মেয়েটি হলো ইভানের স্ত্রী এবং এর নাম হলো আভাস্কা। তো এখানে তার গাড়ি আটকে যায়, সবাই মিলে তাকে বার করে দেয় এবং আমরা বুঝতে পারি বাবা বউ ছেলে সম্পর্ক ভালো না। বাবার সাথে ছেলে সম্পর্ক ভালো, বাট বউয়ের সঙ্গে না ভাই। যাই হোক, এখান থেকে ইভান চলে যায় একবারে হেডকোয়ার্টার্সে। তো হেডকোয়ার্টার্সে গিয়ে দেখতে পাই যে তাদের ফর্ম যে একজন কমান্ডারকে আইএসএস ধরে নিয়ে গেছে। এই কমান্ডারের নাম হলো গ্রে এবং তাকে মুক্তি না দিলে তারা ৩০,০০০ অর্থাৎ $৩,০০,০০০ চেয়েছে। সেই $৩,০০,০০০ না দিলে সে শেষ। তো তখন এই বিষয়ে তারা বলে যে আমাদের কি করা উচিত। সে বলে যে এখানে আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদেরকে যেগুলো কিছু একটা করতে হবে। কিন্তু এখানে ইভান তখন বলে যে কমান্ডার আমাকে আগের বার সে ক্ষমা করতে পারেনি তার আদেশ অমান্য করার চক্করে। তো সে বলে যে তোমার এখন কিছু করার নাই, ইভান তুমি চলে যাও। কিন্তু ইভানের ব্যাপারটা কেমন মাথায় লাগে। তো সে তখন করে কি, নিজের কন্ট্যাক্টস ব্যবহার করা শুরু করে এবং সেই কন্ট্যাক্ট থেকে সে নিজের সব বন্ধু, মানে যারা বড়লোক বন্ধু আছে, কন্ট্রাক্টর আছে, সবার কাছ থেকে সে টাকা ধার নেয় এবং টাকা ধার নিয়ে সে মোটে $3,00,000 ভিতরে $1.5 লাখ মতো ম্যানেজ করতে পারে এবং এই $1.5 লাখ সে ম্যানেজ করে সে তার বাসায় চলে আসে। তো এখানে আমরা বুঝতে পারি স্পেশাল ফোর্সের মেম্বার হিসাবে তার বাড়ি অনেক পরিষ্কার, অর্থাৎ আমেরিকানদের বাড়ি অত পরিষ্কার হয় না। যাই হোক, তো আমেরিকান স্পেশাল ফোর্স আর কি, মানে নেভি সিলদের। তো এখানে ইভান ঘুমের স্বপ্নে একটা দেখতে পাই সে একটা কেভের মধ্যে রয়েছে এবং তার সামনে একজনকে আঘাত করা হয়ে গুলি লেগেছে এবং ঠিক তখনই তার ঘুম ভাঙে। অর্থাৎ এটা সেই স্বপ্ন দেখতেছে একটা মিশনের নাইটমেয়ার্স আর কি, পিটিএসডিটা হয় স্বাভাবিক। তো যাই হোক, এরপরে ইভান তখন সম্পূর্ণ হেয়ার কাট দেয় এবং হেয়ার কাট দিয়ে সে তখন একটা নকল আইডেন্টিতে সিরিয়ায় প্রবেশ করে, অর্থাৎ তাকে দখল করে তাকে ধরে সিরিয়াতে এবং সে প্লেনে ওঠার আগে সে সেই আইএসএস লিডারের সঙ্গে একটা মেসেজ করে কথা বলে নেয়, মিডিয়েটর যে তাদের সঙ্গে যোগাযোগ করাবে। তো এখানে আমরা যখন উঠে পড়ি প্লেনে, এখানে একটা ছেলে, তো এর এর নাম হলো সার্জেন্ট জেবাস্কি। তো জেবাস্কি সে অনেক মানে খুশি টাইপের, সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। তো জেবাস্কি ইভানকে বিভিন্ন কথা বলছে, এটা কি তোমার প্রথম ট্যুর? ইভান বলে কিছু না বলে সে বলছে আমি একজন জার্নালিস্ট, আমি এখানে ছবি তুলতে যাচ্ছি ওয়ার সম্পর্কে। সে বলে ওয়াও সুন্দর সুন্দর। তো এখানে সে আর বাকি রাস্তা ইভানের মাথা নষ্ট করে। এরপরে সে এখান থেকে নেমে ইভান তখন তার ছবি তুলতে থাকে। তো ছবি তোলার সময় জেলেনস্কি তাকে বলে, ঠিক আছে ছবিগুলো আমাকে প্লিজ দিয়ে দিও, ফেসবুকে পোস্ট করবো মেয়েদেরকে দেখানোর জন্য। তো এই কথা বলে সে তখন নাম্বারটা ভালো করে নোট করে নেয়। এরপরে সে তখন বলে যে তোমরা যাচ্ছ কোথায়? তখন সে বলে যে আসলে আমি যাচ্ছি, তো তুমি জানো কয়েকদিন আগে আমাদের রাশিয়ান টিম কে আটক করা হয়েছে, না তাদেরকে রক্ষা করতে যাচ্ছি। তো এরপরে সে তখন তার কমান্ডারের সঙ্গে পরিচয় করে দেয়। কমান্ডার বলে যে কে? তো সে বলে যে একজন জার্নালিস্ট, সে আমাদের সঙ্গে যেতে চায়, এই ব্লা 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 ব্লা। তো সে তাকে তার আইডি কার্ডটা দেখায় এবং তারা তখন বলে আচ্ছা ঠিক আছে চলো চলে আসো। মানে রাশিয়ানরা এতটাই ফ্রেন্ডলি দেখাচ্ছে এখানে, আসলে সত্য না ভাই, এখানে প্রোপাগান্ডা আছে কিছু, বাট সত্য আছে, আমি জানি না, এটা প্রথম রাশিয়ান ছবি। তো এরপরে তারা ওর ভিতরে নাচা গাওয়া করতেছে, মানে এটা কেমনি ভাই, ওরা মিশনে যাচ্ছে, এখানে নাচ গান চলতেছে। তো এখানে কিছু বলে, এখানে আবার সেই জেভাস্কি সে আবার করে কি, যে হেলিকপ্টারের দরজা রয়েছে সেই দরজাটা খুলে তার বাইরে থেকে পোজ দিচ্ছে, মানে ভাই রে ভাই, এত ভালো লোক। তবে হ্যাঁ, গিয়ার দেখে মনে হচ্ছে না রাশিয়ান, মনে হচ্ছে এটা আমেরিকান গিয়ার। একটা ভালো সিনেমা করতে পারতে। এরপরে হঠাৎ করে দেখি আমাদের ইভান লাফ দেয় এবং সে পানির মধ্যে লাফ দেয় তার কিছু বুঝে ওঠার আগে। আর সামনে যে প্লেন হেলিকপ্টার ছিল ওটা হলো ব্ল্যাক হক। ওটা হলো যেখানে তাদেরকে ধরেছে এটা হলো আমেরিকার টেরিটরি এবং সিরিয়াতে সেই সময় রাশিয়ান এখনো আছে হয়তো, আমি জানি না ঠিকঠাক আছে কিনা। তো তারা তখন এই সাইড থেকে হচ্ছে
যেহেতু ওদিকে আমেরিকান টেরিটরি তা যেতে পারবে না, তাই ইভান এখানে লাফ দিয়েছে। সে খুব চালাকির সাথে কাজটা করেছে, সে এদেরকে ইউজ করে এখান থেকে নিচে পড়ে গেছে। তো এরপরে সে কোনো রকম সেখান থেকে বের হয়ে আসে এবং তাদের হাতে চোট লাগে, এখন কেন লাগছে জানি না, লেগে গেছে। তো হাতে চোট, সে হাতে ব্যান্ডেজ দিয়ে সারে ফেলে, তার ফোন নষ্ট হয়ে যায়। এরপরে সে সেখান থেকে হচ্ছে একটা গাড়ি নিয়ে হচ্ছে মালভার দিকে রওনা দেয়। অর্থাৎ এর একটা জায়গা, আমি সে উচ্চারণ ঠিক করতে পারবো না, সরি। তো সেইখানের দিকে যেতে সেই লোককে প্রথমে বলে আমি যেতে পারবো না, আমি চিনি না। এরপরে সে তাকে কিছু টাকা দেয় এবং সে তাকে সেখান থেকে ঢুকিয়ে দেয়। তো এরপরে সেই লোকটি তাকে বলে, তোমরা আমাদের কাছে কি চাও? তোমরা আমেরিকানরা, তোমরা হচ্ছে রাশিয়ানরা আমাদের সঙ্গে কেন যুদ্ধ করছো? কিসের যুদ্ধ করছো ভাই? আমাদেরকে বাঁচতে দাও। কিন্তু এখানে সবাই মনে করতেছে ইভানকে সে আমেরিকান সোলজার, বাট গায়ের রং দিক থেকে এরকম, বাট সে তো আমেরিকান না এবং তার ইংরেজি বলাটা খুবই ফ্লুইড ইংরেজি বলতে পারে, যেহেতু সে স্পেশাল ফোর্সের সদস্য, সে তো পারবেই। যাই হোক, এখান থেকে তাকে আরেকজন কন্ট্রাক্টসের হাতে দিয়ে সেই বুড়া লোকটি চলে যায় এবং সে তাকে তখন বলা যাচ্ছে আমি এখানে এক বন্দুক কোথায় পাবো। এখান থেকে সে বলছে বন্দুক, চলো আমার সাথে চলে যাও। এবং সে তখন বন্দুকের একটা স্টক পায়নি, সেখান থেকে ইভান একটা মাসায়টি, ছোট এক ধরনের ছুরি আর একটা বন্দুক আর একটা $400 একটা বাইক নেয়। তো সে সকালে রওনা হবে। তো এখানে সেই লোকটিকে বলে যে থ্যাংক ইউ তোমার আমাকে হেল্প করার জন্য, এবং সে তাকে রাতে রান্না করে খাওয়ায়। এবং আমরা জানি যে সিরিয়ানরা ওদের গরিব হোক, বাট ওরা সবসময় কে মানে অতিথি আপ্যায়নে ওরা ওদের জুড়িমেলা ভাব। যাই হোক, তারা এখানে কথা বলে এবং সে তাকে এটা খাওয়ায় এবং তারা তখন ট্রান্সলেটারের থ্রু কথা বলে। সেটা ফোনও কিনেছিল ওই ব্ল্যাক মার্কেট থেকে। তো তার পরের দিন সকালবেলা সে সবকিছু নিয়ে রওনা দেয় হচ্ছে তাদের বাকি টিমমেটকে খুঁজে বের করতে। তো এখানে টিমমেটকে বলা ভালো যে কজন বেঁচে আছে এটা এখনো তারা জানে না। তো এরপরে সে তখন গতকাল রাতে জিজ্ঞেস করেছিল যে কোন জায়গায় এটা হয়েছে, এবং সে তখন এখন ওইখানে যায়। তো এখানে সে তখন হচ্ছে অনেক রাস্তা পাড়ি দিয়ে সে শহরের ওই প্রান্তে পৌঁছে, যেখানে সেই রাশিয়ান টিমকে অ্যাম্বুশ করা হয়েছিল। তো এখানে দেখতে পাই যে অবস্থা খুবই খারাপ, লাশ সব এদিক ওদিক পড়ে আছে এবং সবার দেহ পুরো পুড়ে গেছে। এপিসির ভিতরে 2 জনের মৃতদেহ পড়েছিল এবং বাইরে 3 জনের ছিল। সে তখন দেখে শিয়াল দোষ চিড়ে খাচ্ছে, তো সে তখন হচ্ছে সম্মানের খাতিরে তাদের মৃতদেহকে বাঁচায় এবং সেটাকে দাফন দিয়ে দেয়। এবং দাফন দিয়ে সেটা ক্রস আকারে প্লাস আকারে একটা জিনিস দেয়, মানে যেটা খ্রিস্টানরা দেয় আর কি। তো যাই হোক, এবং সে তখন এখানে বসে আর কিছু বলে না, সে তখন সেখান থেকে হচ্ছে কিছু একটা লিখে, মানে বোর্ডে, অর্থাৎ সেই এপিসি গায়। কিন্তু তখনই সেখানে আইএসএস এর ফাইটার চলে আসে। সে তখন আর বেশি কথা না বলে দৌড় দেয় পালানোর জন্য। মানে 4 জন আইএসএস এর ফাইটার, তার সঙ্গে সে একা কখনোই পারবে না, তার কাছে পিস্তল আছে জাস্ট। তো এই কথা বলে সে তখন শহরের ভিতরে ঢুকে পড়ে এবং শহরের ভিতরে আইএসএস দেখে গুলি করেনি। মানে এটা হাস্যকর, গুলি ওরা অবশ্যই করতো, বাট এখানে করেনি, কারণ আমেরিকান স্টাইলের সিনেমাটা হয়ে গেছিল। তো তখনই সেখানে আমেরিকান সোলজার চলে আসে ভাই। এখানে আমেরিকান সৈন্যদের যে প্রধান, তার নাম স্টিভ। তো সে তাকে বলে কে তুমি? সে বলে আমি একজন হচ্ছে ওসেন্টের সদস্য। ওসেন, আমি ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে কাজ করি, আমি দলের লোকদের সঙ্গে এক জায়গার কথা, কিন্তু তারা আমাকে ধরে ফেলে। এই কথা এদেরকে দেখে আইএসএস আর কিছু বলে না। তো আইএসএস সেখান থেকে দৌড় দেয় এবং সে তাকে তখন নিয়ে নেয় ইভানকে। তো সে তখন ডকুমেন্ট তার চেক করে এবং ডকুমেন্ট চেক করে তুমি কি করতে আসছো? সে বলে যে আসলে আমি আমার টিমের সঙ্গে আলাদা হয়ে গেছিলাম, আমাদের দেখা করার কথা আছে। তো এই কথা বলে ঠিক আছে আজকে আমাদের সাথে চলো। এবং এইবার আমাদের দেখানো হয় যে সে পাগলামিটার আমেরিকান ভার্সন। আমেরিকার বেশি তো আরো বেশি নাচ গান চলতেছে। তো এখানে নাচ গানের এমন পর্যায়ে আসে, সেখানে তাদের সেই দেখা করার মিটিং ফিক্স করা হয়, কিন্তু তখন সেখানে স্টিভ ধরে ফেলে, এমনকি ধরে ফেলে কিছু বলে না। সে তখন বলে যে এখানে আমাদের কোনোভাবে শুটিং কোনো ছবি তোলা যাবে না, আসলে তুমি কথা বলতে পারো। এবং সে তখন বলে যে তখন ইভান জিজ্ঞেস করে সবাই কি সবসময় এরকম নাচানাচি করে? সে বলে যে না, আসলে সব সময় না, আজকে 2 ঘন্টার সময় বেঁচে। এরপর দিন সকালবেলা তাদেরকে শহরের বাইরে বের হয়ে যেতে হবে এই প্ল্যাটুন সহ, স্টিভ সহ। তো সে তখন ইভানকে একটা রাইড দিতে চায়, কারণ ইভানকেও শহরের বাইরে বের হতে হবে একই জায়গায়। তো তারা তখন সবাই মিলে সেখানে পৌঁছে এবং তারা তখন সেই এক্সট্রাকশন অর্থাৎ এক্সচেঞ্জ পয়েন্টে পৌঁছায়। এখানে আমেরিকান সোলজার এত বোকার মতো কেন থেকে নিয়ে গেলাম বুঝলাম না। তো এখান থেকে সে তখন এদের সঙ্গে এসে কথা বলে, সে বলে যে আমি অস্ট্রেন থেকে এসেছি, আমি টাকা নিয়ে এসেছি, আমাদের লোক কোথায়? তখন সেখানে না দেখতে পাই যে সেই টিমের মাত্র 2 জন লোক বেঁচে আছে, বাকি সবাইকে মেরে দিয়েছে। তো যাই হোক, এই 2 জন লোকের মধ্যে দুজনকে সামনে নিয়ে আসা হয়। তখন আমাদের হচ্ছে ইভান যেহেতু অর্ধেক টাকা দেয়, তাই তাকে একজন দিয়েছে, বাকি দিতে চায়নি। তো এই কথা বলে ইভানের ক্ষেপে যায়। ইভান জানতো তাকে তো আর তারা বাঁচাবে না। তো এই কথা বলে সে তখন হচ্ছে বিভিন্ন উদ্ভট তাদেরকে কথা বলে, সে তখন তাদের যে কমান্ডার, সে একটা ট্রাকের গায়ে ফায়ার করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মেবি। তো ফায়ার করাতে প্রথম ট্রাক শেষ, দ্বিতীয় ট্রাকের উপরে ঢাই ঢাই গুলি করে কোনো রকম পালায়। এবং এরপরে যখন হচ্ছে আমেরিকানরা তার দিকে ধরে, সে দেখে তুমি কে? তখন সে বলে যে আমি রাশিয়ান সিটিজেন, আমার সৈন্য কমান্ডার আটকে ছিল, ব্লা ব্লা ব্লা, আমি তাকে বাঁচাতে এসেছি এইভাবে। তখন সে বলে যে তুমি কি পাগল নাকি? ফাকিং র্যাম্বো, ইংরেজিতে বলে। তো র্যাম্বো মানে তো আমরা জানি যারা র্যাম্বো সিনেমা দেখেছি, সেখানে র্যাম্বোর সাথে তুলনা করা হয় কিছুটা, ভাই একই রকম কিছুটা। যাই হোক,
সে তখন তাকে বলে গ্রেপ্তার করে নাও স্টিভ ওকে। কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরে সে তখন তাকে বলে, তখন ইভান বলে যে প্লিজ একটা মেডিসিন তো দাও। সে বুঝতে পারে যদি তার বোকামির কারণে এভাবে তারা আটকে পড়ছে, যদি তারা জানতে পারে কমান্ড, তাহলে তারও অবস্থা খারাপ করবে। তো সে তখন একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত নেয় আমাদের স্টিভ। স্টিভ তাকে ছেড়ে দেয় এবং সে বলে যে তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখিনি। সে তাকে একটা মরফিনের ওষুধ দেয়, সরি একটা প্যাকেট দিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করে দেয়। তো এখানে আমাদের হচ্ছে ইভান করে কি, সেখানে তো তাদের কমান্ডার কমান্ডার যে রয়েছে সে তখন কোনো রকম হুঁশ ফিরে আসে এবং সে তখন বলে যে আমরা এখন যাচ্ছি কোথায়। তো সে বলে যে আমাদেরকে আমাদের টিমের কাছে বেরো যেতে হবে, মানে রাশিয়ান সোলজার যেখানে আছে সেইখানে। তো এখানে তাদের আরেকজন সৈন্যকে ফেরত পায়, একজন চেচেন সৈন্য। তো যাই হোক চেচেন সৈন্য হিসাবে সে সে রাশিয়ান সেনাবাহিনীতে আছে, এটা অদ্ভুত। তো যাই হোক সে অদ্ভুত তারা সেখান থেকে দৌড় দেয় এবং সেখান থেকে তারা পেট্রোল শেষের দিকে চলে আসে। তাদের সে তখন একটা পেট্রোলের ডিপো আসে। এখানে সে প্রথমে ইভান বলে যে আমাদের পেট্রোল লাগবে, সে কিচ্ছু বোঝে না। তারপরে আমাদের সেই হচ্ছে এই সোলজার, এই আমাদের চেচেন যোদ্ধা যখন বলে যে একটা আমাদের পেট্রোল লাগবে আরবিতে, তখন সে তাকে ট্যাঙ্কি ভরিয়ে দেয়। তো যাই হোক এভাবে তারা চলতে থাকে এবং এভাবে চলতে তারা বলে যে তুমি আমি চেচেন যুদ্ধ করেছি 2 বছর। ইভান বলে তাই? সেই সময় আমার কতটা মনে নেই, কারণ আমাদেরকে সেই সময় গ্রাম থেকে মানে শহর থেকে গ্রামে থাকা লাগতো অনেক সময়। কিন্তু এইভাবে তারা নিজেদের সব কথা বলতে থাকে। আমরা বুঝতে পারি যে ইভান একসময় যুদ্ধ করেছে সেনাবাহিনী মানে রাশিয়ান সেনাবাহিনী একবার চেচেনে আক্রমণ করেছিল, তো সেই সময় যুদ্ধটা তারা করেছিল। তো এখানে তারা বুঝতে পারে যে একটা রাস্তায় আইডি আছে। এই আইডি হলো এক ধরনের ইমপ্রুভ এক্সপ্লোসিভ ডিভাইস, যেখানে 2টা মোটর শেল করে একটা বিশাল বিস্ফোরণ তৈরি করা হয়, সস্তা আর কি। তো তারা তখন সেই মোটর শেলটাকে তাইটাকে গাড়ির মধ্যে করে নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে এবং তারা একটা জায়গায় হোল্ড করার সিদ্ধান্ত নেয়। তখন আর কিছু করার নেই, কারণ টায়ার পাংচার হয়ে গেছে। পরদিন সকালে ক্যামেরার মাধ্যমে ইভানের ঘুম ভাঙে। তো তখন তাকে সবাই আটকে দেয়। তো তারা তখন বুঝতে পারে এ হলো বেদুইন। তো বেদুইনদের সামনে তারা বলে যে আমাদেরকে প্লিজ সাহায্য করো, আমরা তোমাদেরকে টাকা দেবো, আমাদের কাছে টাকা রয়েছে। তো এই টাকার কথা শুনে তো সিরিয়ার সবাই রাজি হবে, কারণ অবস্থা এমনি খারাপ। যাই হোক তারা তখন সেইখানে বেদুইনের যে আছে কাফিলা, সেখানে কাফিলা এসে পৌঁছায়। অর্থাৎ বেদুইন তো কোনো জায়গায় নির্দিষ্ট না, তাদের সেই তাঁবুতে এসে পৌঁছায়। তখন ইভান বলে যে আমাদেরকে বন্দুক লাগবে, আমার একজন অসুস্থ, তাকে একটু ডাক্তারের কাছে ব্যবস্থা করে দিন, ব্লা ব্লা ব্লা। শেখ মানে হলো যে প্রধান সেই ট্রাইবের, তাকে এই কথাটা বলে। তো শেখ বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এবং সে তাকে ভিতরে ঢুকতে বলে। এবং শেখ তখন তাদেরকে বলে যে তোমরা এত কষ্ট করে এসেছো, তোমরা আসলে কি করতে চাও। তো সে বলে যে আমাদেরকে সাহায্য করুন, আমাদের এখান থেকে বের হতে হবে, আমাদের পিছনে আইএসএসটা পড়েছে, আইএসএস যোদ্ধা। তো আইএসএস যোদ্ধার কথা শুনে তারা কিছু বলে না, এবং এদিকে আমাদের সেই কমান্ডার সাহেবকে দেওয়া হয় ছাগলের দুধ। তো এদিকে তারা বন্দুক কেনার জন্য তাদেরকেও টাকা দেয়, একই অফার করে, এবং তাদের কাছে $1.5 লাখ তো আছেই। তো $US, সে তো এখান থেকে আমাদের শেখের নির্দেশ মতো একজন তখন থেকে বন্দুক আনতে যাদের যেটা পছন্দ সেটা সে নেবে। যাই হোক এই কথা বলে, তো এখানে এসে আমরা বুঝতে পারি $1 নোট যে কোনো কিছু সম্ভব। তো এরপরে তারা তখন তাদেরকে বলে, ওইখানে একটা বিষয় বলার ভালো, ওখানকার মেয়েরা আবার এই যে লোকদের দেখে খুব অদ্ভুত, মানে গায়ে 6 প্যাক দেখে তাদের মাথা ঘুরতেছে। তো এখানে একটা মেয়েকে তারা সবাই মিলে আন্দোলন করতেছিল, সেই মেয়েটাকে ইভান বাঁচিয়ে নেয় এবং মেয়েটা একটা অদ্ভুতভাবে ইভানের দিকে তাকায়। মানে বুঝতে পারি মেয়েটা ভবিষ্যতে ইভানের জন্য কপাল খারাপের কারণ হবে। যাই হোক কিছু না বলি। তো এরপরে আমরা বুঝতে পারি শেখ তখন তাদেরকে বলে তোমাদের আর কি লাগবে, সে তখন বলতে টায়ার লাগবে এবং একটু কাপড় দেন। কিন্তু সেই কাপড় তো আনতে একটু দেরি করে ফেলে। তখন তারা এখানে বসে গল্প করছিল এবং সে তারা এখন বলে যে দেখো, এখন আমি তো কখনোই চাইনি তোমাদের ওখানে যুদ্ধ করতে, আমাকে বাধ্য করা হয়েছিল করতে। তো এই তো বিভিন্ন কথাই বলে এবং শেষমেশ বলেন যে আমাদের এখান থেকে বের হতে হবে, কেননা এখানে থাকলে শত্রুপক্ষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশি এবং এই বেদুইন দলের এই বেদুইনদেরও সমস্যা হতে পারে। তো এই কথা বলে তারা তখন সেখানে রওনা দেবে এবং সেই সময় শেখের সে লোক এসে পৌঁছায় এবং সে বলে যে আইএসএস এর ফাইটারদেরকে সে ডেবুতে দেখেছে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই তারা দৌড় দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে ওইখানের ভিতরে ট্র্যাকার রয়েছে, তো এই ট্র্যাকারের মাধ্যমে তারা ট্র্যাক করতে পারে। তো এটা ইভান বুঝতে পারে এবং ইভান সে গাড়ি থামিয়ে সম্পূর্ণ গাড়ি ছাল্লা করে। কিন্তু এখানে তখন সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যায়। এই মেয়েটি আসলে বাবা, মানে এটা হলো ইয়েমেনের একটি মেয়ে। যাই হোক, তো সে তখন বুঝতে পারে যে এখানে তাদের খেলা হবে না। তো খেলা তখন না হওয়া, সে তখন তাদের বড় যে মেশিন গান রয়েছে মেশিন গান হামলা করে। তো মেশিন গানে হামলা করে তারা তখন একটা
টাইম কাভার করতে থাকে এবং টাইম কাভার করে সেটা তখন পালাতে থাকে। তো পিছনে তো আইএসএসের পুরো ফাইটার দল লেগে আছে, অর্থাৎ পুরো স্কোয়াডই তাদের পিছনে। তো এই ক্ষেত্রে তারা তখন হচ্ছে একটা চালাকি করে, তারা একটা ট্র্যাকারটি পায়, ওটা ফোন ছিল, সস্তা ফোন। এই ফোন ট্র্যাক করার চক্করে তারা এখানে আসে, তখন তাদেরকে হচ্ছে আরপিজির মাধ্যমে ফায়ার করা হয়, অর্থাৎ যে আরপিজি তারা বেদুইনের কাছ থেকে কিনেছিল। তো এরপরে শুরু হয় এই হিস্টোরিক্যাল সাইডের সর্বনাশ, অর্থাৎ যুদ্ধ। তো হিস্টোরিক্যাল সাইডে যুদ্ধ করার জন্য তারা তখন সর্বোচ্চ প্রস্তুত, তারা ফায়ার করছে, তারাও ফায়ার করছে, কোনো থামাথামি নাই। ওইখানে সেই মেয়েটিকে কোনো রকম লুকিয়ে রাখা হয়েছে সেই গাড়িতে। তো এখানে আছে, যেহেতু এরা মাত্র 3 জন, আর ওদিকে আইএসএস ফাইটারের সংখ্যা 30-এর উপরে। তো এখানে তাদের বেশিক্ষণ টিকা সম্ভব না। এখানে একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আমাদের ইভান সাহেব আসার সময়ই তাদের বেসে ফোন দিয়েছিল সেই ছেলেটাকে, অর্থাৎ জেলেনস্কিকে। কেননা ও তখন হচ্ছে এরা বুঝেছে এবং সে বলেছে আমরা আসছি, এই কথা বলে সে তখন দৌড় দেয়। তো এদিকে আমরা বুঝতে পারি এদিকে ওরা খুবই বাজেভাবে ফেসে গেছে। তো এদিকে আমাদের ক্যাপ্টেন, সে তো বুঝতে পারে কমান্ডার যে এখানে তাদের বেশিক্ষণ ভালো সুবিধা হবে না, তাই সে স্নাইপার নিয়ে উপরে উঠে পড়ে। তো স্নাইপার নিয়ে উপরে উঠে সে তখন ফায়ার কিল তো করতে পারে, বাট দুঃখের কথা ওখানে একটা আরপিজি এসে পড়ে এবং সে ওই জায়গাতে তার এক পা শেষ। তো বুঝতে পারে যে তার সময় বেশি নেই, থাকলেও সে আর জীবনে চলতে পারবে না। তো তাই সে তখন একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন উৎসর্গ দিয়ে তাদেরকে বাঁচাবে বা এদের অন্য সময় টাইম ম্যানেজ করে দেবে। তো তখন সে করে কি হচ্ছে সে নিজে ধরা দেয় আইসিসের কাছে, আইসিসের কাছে ধরা দিয়ে সে তখন ওখানে একটা বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ তার কাছে যে আইডি রয়েছে, সেই আইডি তো আইসিস জানতো না। তো আইসিস করে গিয়ে ওদেরকে ধরে নাচতে শুরু করে, যেটা ওদের স্বভাব, উত্তর স্বভাব। তো সে তখন ওখানে বিস্ফোরণ হয় এবং সেখানেই ক্যাপ্টেন সহ বাকি আইসিসের লোকেরা মারা পড়ে। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানেই ইভানের কান ব্যথা হয়ে যায়। যেখানে বোঝা যায় যে সবাই মরেনি ভাই, মানে একটা নির্দিষ্ট দল গেছে বাট বাকিরা আছে। তো এখানে ইভান তখন শেষ পর্যন্ত যা আছে তাই নিয়ে পালাতে থাকে, কারণ এখন আর বাঁচার কোনো অপশন নাই। তো এই পদ্ধতি দেখা যায় যে রাশিয়ান প্লেনগুলো ব্যাক করছে, অর্থাৎ হেলিকপ্টারগুলো, এবং তারা তখন এই হেলিকপ্টারের মাধ্যমে কোনো মতে সেখান থেকে পালায়। এবং ওইখানে দেখা যায় যে ওই যে ইটা রয়েছে, অর্থাৎ যেটা গাড়িটা চুরি করেছে, সেই গাড়িটা আগুন ধরে বিস্ফোরণ হয়। তো এখানে তার কোনো রকম প্রাণে বাঁচে। যাই হোক, সেই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং শেষ পর্যন্ত তারা হচ্ছে সেই মেয়েটিকে ওখানে রেখে এসছে। তখন সেই ছেলেটিকে, অর্থাৎ সেই যোদ্ধাকে নিয়ে তারা কোনো মতে সেখানে পৌঁছায় রাশিয়ানের কাছে। তো প্রথমে তারা ওদেরকেও আইএসএস মনে করে, কিন্তু এবার রাশিয়ান ফ্ল্যাগ যখন দেখায় তখন তারা বুঝতে পারে এটা আমাদেরই কেউ। তো কথা বলেই তারা সেখানে নেমে পড়ে। তো এখানে নামাটা যে কতটা অদ্ভুত সেটা বুঝলাম না। সে তখন তাদেরকে বলে যে তুই এই গাধা, নিজের প্রশাসন আগে দিতে পারতি, এত বড় রিস্ক একা নিয়েছিস। যাই হোক, এরপরে তারা তখন সেখান থেকে চলে আসে এবং মেয়েটিকে, এবং তারা তখন কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায় এবং এভাবেই মুভিটি সমাপ্ত হয়।